বাংলাদেশের ভাগ্যাকাশে আবার মার্কিন ভারতীয় কালো মেঘ। ডক্টর ইউনূস সাবধান হন, এটাই আজকের বিষয়বস্তু। ইতোমধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের এই 9 দিন বা 10 দিন পুরনো সরকারের অনেক বিরূপ সমালোচনা শুরু হয়ে গেছে। আমি কতগুলো সাবধান বাণী দিয়েছিলাম, উচ্চারণ করেছিলাম, ওগুলোর দিকে বোধহয় ডক্টর ইউনূসের সরকারের এখনো কর্ণপাত করার সময় হয়নি, বা তারা মনে করছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। যেমন আমি প্রথম দিনই বলেছিলাম, এই মুহূর্তে চুপ্পুকে সরিয়ে তাকে জেলখানার গারদে ভরা হোক, তাকে মেঝেতে শুইয়ে রেখে তার অপকর্মের বিচার করা হোক। সালমান রহমানদের যেভাবে করা হয়েছে, সালমান রহমান এবং আনিসুল হকের চাইতে শাহাবুদ্দিন চুপ্পু, এই যে নির্লজ্জ লোকটা, প্রায় অশিক্ষিত লোকটা, একটা ভিডিও করেছিল, আপনাদের মনে আছে, তথাকথিত রাষ্ট্রপতি হবার পরেই সে তার যে কি বলবেন ঔদ্ধত্য, বলেছেন ডক্টর ইউনূস কিসের আইনবিদ, উনি তো আন্তর্জাতিক আইন, কোম্পানি আইন এগুলো জানেন, উনি কি সিআরপিসি বোঝেন, যেগুলো নিয়ে উনি চাকরি করেছেন চুপ্পু সাহেব 27 বছর। মানে কিসের সঙ্গে কি, পান্তা ভাতে ঘি। সেই চুপ্পু আবার ওই প্রেসিডেন্ট হয়ে প্রেস কনফারেন্সে সবার সামনে বলছে শেখ হাসিনা তাকে জিজ্ঞেস করলো ইত্যাদি ইত্যাদি, তখন উনি বললেন আমি বললাম যে আমি ছাত্রলীগ করতাম, তারপরে প্রেসিডেন্ট হওয়ার পরে এখন আর আমি শেখ হাসিনার কদমবুসি করতে পারি না, পা ছুঁয়ে সালাম করতে পারি না, এটা হাসিনার আমাকে করতে দেন না, আমার এটা একটা দুর্ভাগ্য প্রেসিডেন্ট হবার ফলে। পারিষদ বৃন্দ হেসেই কুটি কুটি। এই ধরনের একটা রাস্তার নর্দমার কীট বাংলাদেশের তথাকথিত রাষ্ট্রপ্রধান। আমি প্রথম দিনে বলেছিলাম ডক্টর ইউনূস এই নর্দমার কীটের কাছে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হচ্ছেন। লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। ওকে তো কলার ধরে চুপ্পুকে জেলখানা ঢোকানোর কথা। যাই হোক, গরিবের কথা পুরানো হলে তখন দাম হবে, লোকে বুঝবে। আমি সর্বপ্রথম বলেছি চুপ্পুকে সরিয়ে জেলে ভরা, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ সরকার গঠন করা, ডক্টর ইউনূসের কঠোর হস্তে শাসন নিয়ন্ত্রণ করা, একটা কনস্টিটিউশন বদলিয়ে একটা গণভোট করা। এই কথাগুলো 6 মাস পরে হলেও যারা আমার অনুষ্ঠান শুনছেন তাদের অধিকাংশের বোধোদয় হবে। আমি খুবই একটা সুখবর, যেটা আমি ফেসবুকে দেখিয়েছি, পিনাকি ভট্টাচার্য কালকে না পরশুদিন বললেন যে ডক্টর ইউনূসের এখন কঠোর হস্তে ক্ষমতা গ্রহণ করা উচিত, চুপ্পুকে সরানো উচিত। যাই হোক, আমার কথাগুলো এবং আমাদের কথাগুলো এখন মোটামুটি জনগণের কাছে পৌঁছাচ্ছে। আমি আজকে যেটা এখানে উল্লেখ করতে চাই, কেন আমি মনে করি আমাদের ভাগ্যাকাশে মার্কিন ভারতীয় ঝড়ের দুর্যোগের কালো মেঘ, কারণটা কি? বেদান্ত পাটেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, সেদিন প্রেস কনফারেন্সে বললেন 14 তারিখে, তার অনুবাদ দিয়েছে যুগান্তর পত্রিকা, যুগান্তর লিখছে 15 তারিখে। বেদান্ত পাটেল বলছেন আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে। মানে আমরা বাংলাদেশ ইস্যুতে আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে ভারতের সঙ্গে।
এবং বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপতভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। আমি দুটো সেন্টেন্সের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রথমটা হচ্ছে উনি বলছেন আমাদের ভারতীয় অংশীদার, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের প্রিয় অংশীদার হচ্ছে ভারত, আর বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপতভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। হাসিনা মোদি, হাসিনা মানেই মোদি, মোদি মানেই স্বৈরাচার, অত্যাচার। তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকার, জো বাইডেন সরকার নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যুগপতভাবে কাজ করতে চায়। এটা রুখতে হবে, রুখতে হবে। আমার কথা যেন বাসি হবার আগেই আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে। ডক্টর ইউনূসকে আমি সম্মান করি, কিন্তু তার এই রাষ্ট্র প্রধান উপদেষ্টা হবার পরে তার যে ধরি মাছ না ছুঁই পানি, এর ইনিও ভালো তিনিও ভালো, এই নীতি দিয়ে কিন্তু উনি বাংলাদেশ বাঁচাতে পারবেন না। উনাকে বলতে হবে এটা কালো, এটা সাদা। যাই হোক, মন্দের ভালো, তিনি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তাকে অপসারণ করেছেন, তাকে একটা গুরুত্বহীন মন্ত্রিত্বে দিয়েছেন। সাখাওয়াত হোসেন সাহেবের আত্মসম্মান থাকলে তিনি পদত্যাগ করতেন। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মনোনীত, এতে কোনো সন্দেহ নেই, অতি পছন্দের মানুষ। বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ডক্টর ইউনূসকে ভালোবাসে, ভালো কথা। কিন্তু ডক্টর ইউনূস যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর নীতি গ্রহণ করে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে চান, তাহলে সেটা কিন্তু হবে না। এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার বা এশিয়ার যে মিরাকল ইকোনমি, মিরাকল যে দেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের প্রথম প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে লিখেছেন, আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর পরামর্শ শুনতাম 1965 সালে পর থেকে, তাহলে সিঙ্গাপুর আজ বড় জোর শ্রীলঙ্কার জায়গায় উপস্থিত হতো। সরি, এটা তার অটোবায়োগ্রাফিতে না, আত্মজীবনীতে না, এই বক্তৃতা আমি নিজের কানে শুনেছি। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, লি কুয়ান ইউর বক্তৃতা আমি নিজে শুনেছি। সেখানে উনি বলেছিলেন, টেলিভিশনের পর্দায় আমি দেখেছি, যে IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ যদি সিঙ্গাপুর শুনতো, তাহলে আজ মানে 1990 প্রথম দিকে আমরা বড়জোর শ্রীলঙ্কার জায়গায় পৌঁছাতাম। আর আজ কি হচ্ছে, শ্রীলঙ্কার থেকে কাজের লোক, মেইড, কাজের যে পরিচারিকা, তারা শ্রীলঙ্কা থেকে এসে সিঙ্গাপুরে কাজ করে, শ্রীলঙ্কার শ্রমিকরা এসে সিঙ্গাপুরে কাজ করে। আমি ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কথা শুনি নাই। ডক্টর ইউনূস, আপনি একজন অর্থনীতিবিদ, আপনাকে বলছি, আপনাদের বলছি, যারা ওয়ার্ল্ড ব্যাংক IMF বলতে হুমড়ি খেয়ে পড়ে যান, তাদের বলছি, ওয়ার্ল্ড ব্যাংক IMF বাংলাদেশকে ওই সিঙ্গাপুর যেখানে গেছে, দক্ষিণ কোরিয়া যেখানে গেছে, সেখানে নিতে পারবে না। সুতরাং আপনি যতই পছন্দের মানুষ হয়ে থাকেন আমেরিকার এবং ওয়ার্ল্ড ব্যাংক IMF এর, আপনাকে কিন্তু বাংলাদেশের কথা বাংলাদেশের ভাষায় বুঝতে হবে। যুক্তরাষ্ট্র, ভারত, চীনের ব্যাপারে বাংলাদেশের স্বার্থ বিরোধী এহেন কাজ নাই যারা করে নাই, করছে এবং করবে। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের ঝগড়া থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে,
আমাদের নেই। আমরা চীনের বিরুদ্ধে। শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথা। 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ায় ঝুঁকি রয়েছে। হাসিনার লাল পাসপোর্ট বাতিল হয়েছে। 45 দিন পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন। এরপর কি হবে বিশ্লেষকরা বলছেন। ভারতের জন্য কূটনৈতিক মাথাব্যথা হয়ে উঠেছেন হাসিনা, কিন্তু ভারত তাদের মিত্রকে নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে না। গত 5 আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে নিজ দেশ থেকে ভারতে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ছোট বোনকে। পিছনে ফেলে গেছেন দলের হেভিওয়েট সহ অসংখ্য নেতাকর্মী অনুসারীদের। এই অবস্থায় বাংলাদেশ ভারত বন্ধুত্বের অবসানের চিন্তাও করেছেন অনেকে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দ্বৈরথ চলছে এমন একটা সময়ে এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত স্পষ্টই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে দেশ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না।